আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়েছে হাজার কোটি টাকার পণ্য, ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীদের সরকারি সহায়তার দাবি। আরোপিত ট্যারিফ স্থগিত না করলে এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি, সব ধরনের পণ্য পরিবহন বন্ধ। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ২০% না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য, বিমানবন্দরে আগুনসহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাড়ি ভাড়া ৫% বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। লায়লা নসনের রিপোর্ট। ৩ দফা দাবিতে টানা ৮ দিন ঢাকার রাজপথে এমপিওভুক্ত হাজারো শিক্ষক। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকদের একাংশ। রোববার ৬ শর্ত পালন সাপেক্ষে বাড়ি ভাড়া ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। যতদিন পর্যন্ত সরকার এই ৩টা দাবি পূরণ না করবে ততদিন পর্যন্ত আমাদের অনশন চলবে। কেউ আসলো না আমাদের অনশন ভাঙাতে। ঝড় বৃষ্টি কুকুরের সাথে অবস্থান কইরা একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। আজকে যে 5% প্রজ্ঞাপন দেয় আমাদের সাথে যে প্রশ্ন করছে, আমরা আসলেই সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি নাই। গভর্নমেন্ট যে প্রহসনের খেলা আমাদের সাথে খেলছে তা কোনোভাবে কাম্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের এই আন্দোলনের প্রাথমিক বিজয় হিসাবে দেখছি আমাদের চূড়ান্ত বিজয় 20% বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ না হবে এই কর্মসূচি। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1,500 টাকা ও কর্মচারী উৎসব ভাতা 75% করার দাবিতে 8 দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত হাজারো শিক্ষক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানি পণ্য। ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। সেখানে ছিল রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 18 টন সরঞ্জামও। ব্যবসায়ীরা বলছেন সব হারিয়ে নিঃস্ব তারা। এই ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজিএমইএ। রিয়াজ ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গোদামে ভয়াবহ আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য। আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে। মুহূর্তেই শেষ হাজার ব্যবসায়ীর স্বপ্ন। 19 লাখ টাকার ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে, তো শেয়ার কাটতে দেরি হয়েছে, এই জন্য আর মালটা নিতে পারি না। আর একটা পার্টির আর্মির মাল, এটা মানে প্রসেস করা কমপ্লিট, কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা, এটাও নিতে পারি না। আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন, এটা $95,000 প্যাথিরিন ছিল আর কি, ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল ছিল, প্রায় 1.5 লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি। এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, তারপর গার্মেন্টস আইটেম আছে, কসমেটিক আছে। এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে। $4,000 থেকে $5,000 প্রোডাক্ট ছিল এখানে। ঘুরে দাঁড়াতে সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিপূরণের বিপরে আমরা এখন কারোর সাথে কোনো কিছু বলি নেই, আমাদের ইম্পোর্টারদের সাথে কথাবার্তা হচ্ছে, এখন দেখা যাক কি হয়, পরবর্তী পর্যায়ে কি হবে। ক্ষতিপূরণের ব্যাপারে কিছু বলে নাই, এমনি তো যে পণ্যগুলি এলসির মাধ্যমে আসে সেগুলো ইন্স্যুরেন্স করা থাকে কিছু কিছু মানে।
আবার কিছু কিছু পণ্য থাকে যেগুলো জরুরি ভিত্তিতে আনে, টিটির মাধ্যমে আনে, এইগুলো ইন্স্যুরেন্স করা থাকে না। যে মালগুলোর এলসি করা থাকে না সেইগুলো তো ক্ষতিপূরণের আমার মনে হয় কোনো সুযোগ নাই। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি নির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে শনিবার থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে বন্দর ব্যবহারকারী আরও কয়েকটি সংগঠন। কর্মসূচি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিওচিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। দীর্ঘ 40 বছর পর গত 14 সেপ্টেম্বর বন্দরের ট্যারিফ বাড়িয়ে গেজেট প্রকাশ করে সরকার। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, সরকার কারোর সাথে আলোচনা না করে 200, 400, 700 থেকে কোথাও কোথাও 1000% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যেটা কমানো উচিত সেটা কমান, যেটা বৃদ্ধি করা উচিত সেটা বৃদ্ধি করেন। প্রান্তিক মানুষের উপর কিন্তু আজ অবশেষে সমস্ত চাপ এসে যাবে, এটা কোনোদিন হতে পারে না। ষড়যন্ত্র যদি হয় ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে। চিরঞ্জমান নাই বিজিএমইতে যখন প্রশাসক তখন এই কাজটা করছেন, আমরা কিন্তু এটা হতে দেব না। এক সপ্তাহের মধ্যে আরোপিত ট্যারিফ স্থগিত না করলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কাভার ভ্যান, প্রাইম মুভার এবং যত রকম মালবাহী গাড়ি আছে সবগুলা গাড়ি একত্রতা পোষণ করে সবাই বন্ধ করে দিছে। এখন আর কোনো গাড়ি ঢুকতেছে না বন্দরে। সবার পক্ষে এত গুণ 97 টাকার যদি 200-250 টাকা করা হয় সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয় তাহলে এক সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। ট্যারিফ বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার, ট্রাক, কাভার্ড ভ্যান পরিবহন মালিক সমিতি। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজে আগুনের কারণ তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত দুটি কমিটি কাজ শুরু করেছে। শনিবার রাত থেকে এ পর্যন্ত আসা মালামাল আমদানিকারকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানতে চকর মালিথার কাছে যাচ্ছি, তিনি বিমানবন্দরে আছেন। চকর, বিমানবন্দরের আগুনের ঘটনার সার্বিক পর্যালোচনা জানাবেন। লাভি, আমরা এখন আছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার কারণে বিমানবন্দরে অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত অনেক বেশি যাত্রী এই বিমানবন্দরে অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে বিমান উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেছেন গতকাল যেসব ফ্লাইটে যাত্রীরা যেতে পারেননি তাদেরকে আগামী 3 দিনের মধ্যে সেই দেশের বা সেই এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইটে তাদের সংশ্লিষ্ট দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা মন্ত্রণালয় থেকে করা হবে। আর আপনি যেটি বলছিলেন যে 2টি তদন্ত কমিটি করা হয়েছে, গতকাল একটি তদন্ত কমিটি করা হয়েছে বিমানের পক্ষ থেকে, আজকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সিভিল এভিয়েশনের মেম্বার সিকিউরিটিকে প্রদান করে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি বিমান সচিব এর সাথে কথা বলেছি, নাসরিন আক্তারের সাথে। উনি আমাকে বলেছেন মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কিছুক্ষণ আগে বিমানবন্দরে এসেছিলেন বিজিএমের প্রতিনিধিরা। তারা তাদের নষ্ট মালামাল, পুড়ে যাওয়া মালামালের ক্ষতিপূরণের ব্যাপারে উপদেষ্টার সাথে কথা বলেছেন। পাশাপাশি আগামী দিনগুলোতে যে তাদের কার্গো আসবে তা যেন দ্রুততম সময়ে তাদের কাছে হস্তান্তর করা হয় সে ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন। এই কথার প্রেক্ষিতে বিমান উপদেষ্টা বলেছেন 7 দিন 24 ঘন্টা এক নাগারে কাজ করে দ্রুততম সময়ের মধ্যে এই আগামীতে যে কার্গোগুলো আসবে সেগুলো আমদানিকারকদের কাছে দ্রুত হস্তান্তর করা হবে। বিমানবন্দর থেকে যে ফ্লাইট ওঠানামা করছে, ফ্লাইট চলাচল করছে তা স্বাভাবিকই আছে, তবে কিছু কিছু ফ্লাইট 1 ঘন্টা সর্বোচ্চ 2 ঘন্টা দেরিতে চলাচল করছে।
আর সব কিছু মিলে বিমানবন্দরের অবস্থা আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, অন্যান্য দিনের তুলনায় বিমানবন্দরে যাত্রীর চাপ বেশি এবং যাত্রীরা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত ফ্লাইটে যাওয়ার জন্য। আল আভি। চকরমালিথা, ধন্যবাদ আপনাকে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চাওয়ার বিষয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ওই বক্তব্যে জুলাই যোদ্ধারা সম্মানিত হয়েছেন। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খল ঘটনা নিয়ে শনিবার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই যোদ্ধাদের নিয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয় এনসিপির পক্ষ থেকে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি ওই বক্তব্যের ব্যাখ্যা দেন। আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে, আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত। আমি মনে করি না বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। 422 জন, এই সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, সেই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট সহ যে কোনো ইস্যুতেই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত। আমরা সবসময় আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হোক, সেটাতে আমরা বিশ্বাস করি এবং আশা করি সেভাবে আমরা যাব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? জানা থাকলে বলুন। সবাই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো তাই যদি হয় তাহলে সংশয় থাকবে কেন? সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে ঘটনাগুলো মনে হচ্ছে একই সূত্রে গাঁথা, তবে তা তদন্তের পরই বলা যাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিক স্বাক্ষরের 48 ঘণ্টা পর জুলাই সনদে সই করল গণফোরাম। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ও সদস্যদের উপস্থিতিতে সনদে সই করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান। সনদে সই করে গণফোরাম জানায়, সংশোধিত জুলাই সনদে 1971-এর 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রাখায় গণফোরাম সনদে সই করেছে। সনদে সই করার পর গণফোরামের পক্ষে কমিশনকে শুভেচ্ছা জানান গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। বাকি দলগুলোকেও জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশনকে গনিমতের মালের মতো ভাগ করে নিয়েছে বিএনপি, জামাত, সেনাবাহিনী সহ বিভিন্ন মহল। তাই দলদাসের মতো কাজ করছে ইসি। দলের প্রতীক ইস্যুতে সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের সাথে বৈঠকে বসেন এনসিপির প্রতিনিধিরা। এনসিপির নেতারা বলেন, কোনো নীতিমালা ছাড়াই শাপলাকে প্রতীক তালিকায় যুক্ত করা হয়নি। দেশের এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কিভাবে ভোট হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এনসিপির শাপলার বিকল্প প্রতীক নেই জানিয়ে তারা বলেন, স্বেচ্ছাচারিতা করলে বর্তমান ইসির অবস্থা নুরুল হুদা কমিশনের মতোই হবে। এনসিপি নেতারা বলেন, ইসির কার্যক্রম দেখে মনে হচ্ছে তাদের সুষ্ঠু স্বচ্ছ ভোট করার যোগ্যতা নেই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে রান্নার প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালির ফাইনাল পর্ব। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা উৎসব মুখর পরিবেশে আয়োজনে অংশ নেন। মিথিলা নাজনীনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে বৈচিত্র্যময় অসংখ্য প্রজাতির মাছ।
সেই সাথে নানা পদের মাছ রান্না। সেই ঐতিহ্যকে ধারণ করে কুকিং অ্যাসোসিয়েশনের আয়োজনে ভিন্নধর্মী রান্না প্রতিযোগিতা মাছে ভাতে বাঙালি। মাছের নানা পদ নিয়ে এই আয়োজন, প্রতিটি খাবারেই আঞ্চলিকতা আর ঐতিহ্যের ছোঁয়া। অংশ নেন সব বয়সীরা। আমরা খাবারটা প্লেটে এনেছি, রান্না করেছি জাস্ট এতটুকু, কিন্তু কিভাবে এর পিছনের গল্পটা আসলে কেউ জানে না। আমি পিছনের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। বাঙালি যেহেতু আমরা, ইলিশ আমাদের জাতীয় মাছ, এজন্য আমি এই রেসিপিটা নিয়ে আসছি, ইলিশ পোলাও। আমি সাথে কোরাল স্নিপ নিয়ে এসেছি, যেন সবাই সাধ্যের মধ্যে আমাদের বাঙালিয়ানার একটা ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি। এই কারণে আমি রুই মাছের রোস্ট করেছি। বিদেশি খাবারগুলোর উপর আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করবো যেন ওর উপরে যেন আমাদের বাংলা খাবারটাকে উপরে নিতে পারি। আম কোপ্তাকারি, যেহেতু শরৎকাল আর বাইরে খুব প্রচণ্ড গরম পড়েছে। কোরাল মাছের তেল ঝোল, আদা রসুন গোলমরিচ কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট করেছি, আর নারকেলের দুধ হাতে কচলিয়ে গরম পানি দিয়ে 1 কাপ দিয়েছি। আমার মেনু হচ্ছে গ্রিন পাবদা আর দই কাতলা। ফিশ সালাদটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের নাট দিয়েছি, তারপরে সবজির মধ্যে হচ্ছে পেঁপে গাজর। আমি এনেছি ইলিশ মাছের পানি খোলা আর মাছের পুরবড়া বেগুন। সুগন্ধি চালের ভাত, আমাদের উত্তর অঞ্চলের বিশেষ বিখ্যাত ঝাঝালো সরিষা বেলে, ডাব চিংড়ি, সন্ধি ডাল। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরেন। বাচ্চারা ভুলেই গেছে মাছ খেতে, কিন্তু আমার নাতিরাও মাছ পছন্দ করে, আমার বাচ্চারাও মাছ পছন্দ করে। আমি মনে করি যে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে মাছের আইটেমগুলো বেশি দেখানো হোক। পার্টিসিপেন্ট হয়েছে, এটা অনেক বড় কথা, কিন্তু এখানে আসে দেখতেছি আমি হচ্ছে 3য় নাম্বার পজিশনে আসছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। নারীদের এমন অংশগ্রহণ নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছে বলে মন্তব্য আমন্ত্রিত অতিথিদের। আমাদের যারা পার্টিসিপেন্ট, যারা ট্রেনিংগুলো নিচ্ছে, এরপরে আমরা তাদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো শেখানো, তাদের এখানে হয়তো 5 দিন বা 7 দিনের একটা ইন্টার্নশিপ করা, এগুলো আমরা চেষ্টা করছি। কুকিংয়ের ট্রেনিং আছে, সেই সাথে আমরা নারীদের কম্পিউটার রিলেটেড অ্যাডভান্স কোর্সে ট্রেনিং দিয়ে থাকি, আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এছাড়া নারীদের মোটিভেশনাল বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো নিয়েও আমরা কাজ করি। এবং মাছের কোপ্তা, কাবাব, কাটলেট, কালিয়া এসব ছিল, এগুলোও যদি মারা তাদের বাচ্চাদেরকে খাওয়ায়, আমার মনে তাদের রেগুলার খাবারের মধ্যে একটা মাছের প্রোটিন শরীরে যাবে। আয়োজনকে বহুদূর এগিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সাভারের বিরুলিয়ায় কমলাপুর এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে গণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিউপি, ম্যারিটাইম ও এমআইএসটির শিক্ষার্থীরা সকাল 11টায় মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে জড়ো হন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরের একাংশ অবরোধ করেন। তাদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বুধবার বিকেলে বিউপির ওই শিক্ষার্থী প্রাইভেট পড়িয়ে হেঁটে বাসায় ফেরার পথে মাদকাসক্ত কয়েকজন যুবক তাকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে পতিত অনাবাদী জমিতে 98 জাতের ব্রি ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি 98 জাতের ধান চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কৃষিবিদরা। এবার প্রকৃতি সংবাদ। রাজধানীতে ডেঙ্গু মশার প্রজনন রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা গ্লাইডওয়্যার। কার্যক্রমের আওতায় আবাসিক এলাকা, খোলা ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা। আয়োজকেরা বলেছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণেই ডেঙ্গু মোকাবেলা সম্ভব। এ সময় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ মোবারক আলী, রিজিয়ন চেয়ারপারসন ASA দেলোয়ার জগলু সহ অন্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রমের সহযোগিতায় ছিল রাকিন ডেভেলপমেন্ট লিমিটেড। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে পুড়েছে হাজার কোটি টাকার পণ্য, ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীদের সরকারি সহায়তার দাবি। আরোপিত ট্যারিফ স্থগিত না করলে 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি, সব ধরনের পণ্য পরিবহন বন্ধ। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, 20% না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা। এবং বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য, বিমানবন্দরে আগুনসহ নানা অঘটন একই সূত্রে গাঁথা বলে সন্দেহ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।